সবাই জয়েন হইতে থাকো, আমরা হচ্ছে শুরু করি। হ্যাঁ, আমাদের দুইটা বড় বড় চ্যাপ্টার পড়তে হবে, আমাদের এমনি শুরু করি। সবাই জয়েন হইতে থাকো, আমরা তার মধ্যে কিছু বেসিক একটু কথা শিখে নিই। মেন কথা ফার্স্টের দিক থেকে বেসিক কিছু কথা শিখে নিই। সেটা হচ্ছে নর্মালি কিন্তু হ্যাঁ উদ্ভিদকে আমরা মূলত হলো কিন্তু দুইটা ভাগে ভাগ করি। একদম ফার্স্টে দুইটা ভাগে ভাগ করি। সেই দুইটা ভাগে ভাগ কি? মেন কথা একটা হচ্ছে অপুষ্পক, আর একটা হলো সপুষ্পক, তাই তো? সপুষ্পক। এখন কথা হচ্ছে এই যে অপুষ্পক, এই অপুষ্পকের মধ্যেই কিন্তু আমরা যে অধ্যায়গুলো যে 4, 5, 6 এবং হচ্ছে মনে করা হচ্ছে এই 6 নম্বর যে অধ্যায়গুলোতে পড়ে, ঠিক আছে? 4, 5, 6 এভাবে যে মেন কথা বিষয়টা খেয়াল করে দেখো যে অপুষ্পক উদ্ভিদের মধ্যে আমাদের কিন্তু মেন কথা ফার্স্টে আমরা কি পড়ি এখান থেকে, যেটা হলো শৈবাল। বোটানির মধ্যে মানে 5 নম্বর যে 6 নম্বর অধ্যায়টার ভিতরেই সব কিছু আছে, যেমন শৈবাল, তারপর হচ্ছে ছত্রাক, তারপর হচ্ছে ব্রায়োফাইটা এবং তারপর হচ্ছে টেরিডোফাইটা, তাই না? তোমাদের মধ্যে যে মনে আছে কিনা, তোমাদের 6 নম্বর অধ্যায় এটা তোমরা পড়ো, এবং 5 নম্বর অধ্যায় যেটা নিয়ে আমাদের আজকে টপিকস, এইগুলো সবই কি অপুষ্পক, তার মানে তাদের ফুল তৈরি হয় না। আর সপুষ্পক যে অধ্যায়, সপুষ্পক অধ্যায়ের মধ্যে কি আছে, এই যে আজকে আমরা পড়বো আরও দুইটা, নগ্নবীজি এবং আবৃতবীজি। তার মানে আমরা যেটা বুঝলাম যে নগ্নবীজি উদ্ভিদের কিন্তু ফুল তৈরি হয়, ঠিক আছে? নগ্নবীজি উদ্ভিদের কিন্তু ফুল তৈরি হয়, ঠিক আছে? এটা একটু বেসিক কথাবার্তা, সবাই জয়েন হয়ে যাও, তারপর আমরা বাকি যে জিনিসটা শুরু করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। মেন কথা খেয়াল করে দেখো, জিনিসটা হচ্ছে কি বললাম তাহলে, যে সপুষ্পক এবং অপুষ্পক, ঠিক আছে কথাটা? এবং সপুষ্পকের ভিতরে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে নগ্নবীজির তাহলে কিন্তু ফুল তৈরি হয়, কিন্তু ওর সমস্যাটা কি? ওর বীজটা ওঠার হচ্ছে কোনো গর্ভমুণ্ড নাই, মেন কথা। তার কারণেই কিন্তু হচ্ছে গর্ভমুণ্ড নাই, তারপরে হচ্ছে তোমার গর্ভাশয় না, এই জন্য ফল তৈরি হয় না, এই জন্য বীজটা হচ্ছে তোমার নগ্ন অবস্থায় থাকে, এই জন্যই হচ্ছে নগ্নবীজি। এখন আমরা অধ্যায়টা শুরু করবো। মেন কথা আশা করি সবগুলো শোনা যাচ্ছে। অধ্যায়টার ভিতরে মেন কথা ফার্স্টে খেয়াল করে দেখো তাহলে, নগ্নবীজি এবং আবৃতবীজি ইংলিশটা কি জানি আমরা, জিমনোস্পার্ম এবং অ্যানজিওস্পার্ম। নগ্নবীজের কিন্তু একটা বাংলা নাম আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে ব্যক্তবীজি, এটাকে আমরা বলি ব্যক্তবীজি। আবৃতবীজিকে কি বলি? আবৃতবীজিকে বলি হচ্ছে গুপ্তবীজি, ঠিক আছে? তাহলে নগ্নবীজি আর হচ্ছে আবৃতবীজি, গুপ্তবীজি। তাহলে আমাদের এখান থেকে পড়াশুনো ফার্স্টের দিক থেকে কী হবে? ফার্স্টের দিকে পড়াটা এমন যে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। এরপরে কিছু মুখস্থ পড়ালেখা, একটু সংখ্যাভিত্তিক হলেও এটা মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে দেখো, নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে এই যে জিমনোস্পার্মের গণ হলো 83টা, প্রজাতি হচ্ছে 721টা, এবং এই 721টা প্রজাতির ভিতরে বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে 5টা। আর পরবর্তীতে আমরা আবৃতবীজি উদ্ভিদ পড়বো, ওখানে হচ্ছে 4000টা প্রজাতি পাওয়া যায়, 4000টা প্রজাতি, ঠিক আছে? তো এখানে নগ্নবীজি উদ্ভিদের মধ্যে টোটাল 4টা বিভাগ আছে, এই 4টা বিভাগের মধ্যে দেখো নামগুলো কি কি? জিঙ্কোফাইটা, ঝিঙ্কু টাইপসের আর কি, হ্যাঁ, জিঙ্কোফাইটা, সাইকাটোফাইটা, দেন হচ্ছে নিটোফাইটা, আর হচ্ছে কনিফেরোফাইটা। এর মধ্যে থেকে আমরা শর্টকাটভাবে যেটা মনে রাখবো, সবাই এগুলার উপরে একটা কথা লিখে রাখবো, যে সবগুলোর প্রজাতি একসাথে লিখে রাখবো। যে এই যে ঝিঙ্কোফাইটা যেটা বলে দিয়েছি, এটার উপরে লিখে রাখবো 1, তারপরটা লিখবো 100, এবং তারপরটাতে লিখবো 550, তারপরটা লিখবো হচ্ছে, ঠিক আছে, 70, 100, 100, 550, 70। এটার মানেটা হচ্ছে এটার প্রজাতি একটা, তারপরটা হলো 100টা, এবং এটা হচ্ছে 550, তারপরটা 70। একটু সংখ্যাভিত্তিক হয়ে যাচ্ছে, কিন্তু এটা মাঝে মাঝে বিভিন্নভাবে আসে, কিন্তু এগুলো জাস্ট একটু লেখা থাকলে একবার হলেও তোমার নজরে দেখা হবে, এটার জন্য লিখে দিলাম। এবং প্রথম দুটা শুক্রাণু হলো ফ্লাজেলাযুক্ত, এবং তারপরের দুইটা মানে নিটোফাইটা এবং কনিফেরোফাইটা, এই দুটো শুক্রাণু কিন্তু ফ্লাজেলাবিহীন। বোঝা গেল কথাটা? তাহলে এটা মনে রাখবো আমরা। হ্যাঁ, এখন চলে আসো, প্রথম দুইটা শুক্রাণু ফ্লাজেলাযুক্ত বললাম, তারপর দুইটা হলো শুক্রাণু ফ্লাজেলাবিহীন। আমরা এরপরে পড়বো কোনটা? বিশ্বের সর্ববৃহৎ বায়ুম কোনটা? কনিফার বনাঞ্চল। বিশ্বের সর্ববৃহৎ বায়ুম কনিফার বনাঞ্চল। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, তাহলে দেখো সিকুয়া জাইগ্যান্টিকা, বড়, ঠিক আছে? এটাকে সিকুয়া কথাটা দিয়ে মনে রাখবো, কারণ অনেক সময় এই সেম পারিভান্স এই কথাটাও থাকতে পারে, যেটাকে রেডউড বৃক্ষ বলা হয়, ঠিক আছে, উঁচু বৃক্ষ। এখন দেখো যদি কোশ্চেন আসে যে প্রাচীন বৃক্ষ কোনটা, তাহলে কি হবে? ব্রিসল কোন পাইন। প্রাচীন বৃক্ষ হবে হচ্ছে ব্রিসল কোন পাইন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা নিচের দিকে চলে আসি।
এখানে খেয়াল করে দেখো, এখান থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, যে ইফেড্রা। দেখো নর্মালি যে কটা নগ্নবীজী উদ্ভিদ আছে তার মধ্যে ব্যতিক্রম কয়েকটাতে পাওয়া যায়। তার মধ্যে একটাতে ব্যতিক্রম হচ্ছে এই যে ইফেড্রাতে পাবো, আরেকটা ব্যতিক্রম এই নিটামে পাবো। নর্মালি এই যে নগ্নবীজী যে উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে নিটামের ক্ষেত্রে নর্মালি হলো নিটামে কিন্তু দিনিষেক ঘটে, মানে আমাদের মানে এই নিটামের ক্ষেত্রে আর হলো ইফেড্রার ক্ষেত্রে, এই দুইটা হলো ব্যতিক্রম। তার মধ্যে ইফেড্রার মধ্যে ব্যতিক্রমটা কি, ইফেড্রাতে দিনিষেক ঘটে, মনে রাখতে হবে ইফেড্রাতে হলো দিনিষেক ঘটে। আর নিটামের ক্ষেত্রে ব্যতিক্রম কথাটা কি ছিল, নিটামের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যে নগ্নবীজী উদ্ভিদে নর্মালি কিন্তু হচ্ছে জাইলেমের ভেসেল থাকে। জাইলেমের হচ্ছে আমরা কিছুক্ষণ পরেই পড়বো যে আবৃত বীজী উদ্ভিদেরই মেন বৈশিষ্ট্য হলো জাইলেম এবং মানে জাইলেমের যে ভেসেল থাকা। তাহলে এই যে নিটাম একটা নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর কিন্তু ভেসেল থাকতেছে, ঠিক আছে, এটা পড়বো। তাহলে ব্যতিক্রম দুইটাতে পাই, ইফেড্রাতে দিনিষেক ঘটে এবং এটাতে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়, ইফেড্রিন পাওয়া যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বললাম যে নিটামে একটা নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর কিন্তু ভেসেল থাকে, জাইলেমের ভেসেল থাকে। বোঝা গেল? এই কথাটুকু পড়বো। তাহলে দেখো একদম সিম্পলভাবে কয়েকটা কথা আমরা এখান থেকে পড়ে ফেললাম যে আমরা জানবো যে পৃথিবীর সর্ববৃহৎ বায়োম কোনটা। বায়োমের ক্ষেত্রে আমরা পড়লাম কনিফার বনাঞ্চল। উঁচু বৃক্ষ কোনটা যদি আসে সিকোয়া কথাটা খুঁজবো। প্রাচীন বৃক্ষ যদি আসে তাহলে আসবে হচ্ছে ব্রিসল কোন পাইন, যেটাকে রেডউড বলতেছি আমরা। এরপরে পড়বো হচ্ছে নিটাম, যেটা পড়লাম এর নিটামের ক্ষেত্রে ভেসেল থাকে, নিটামের ক্ষেত্রে হচ্ছে তাহলে ভেসেল থাকবে। আর ইফেড্রা, এটাতে বললাম শ্বাসকষ্টের ওষুধ তৈরি হবে ইফেড্রিন। এইটা হলো ফার্স্টের দিক থেকে আমাদের পড়তে হবে। এরপরে চলে আসি, এরপরে আমাদের যেটা পড়তে হবে নিচের দিকে আমরা একটু আসি। দেখো আমরা কিন্তু এটা একসাথে বলে দিয়েছিলাম, এই যে দুইটা কিন্তু কোনটা শুক্রাণু ফ্লাজেলা যুক্ত কোনটা ফ্লাজেলা বিহীন, এটা কিন্তু আমরা আগে থেকেই বলে দিয়েছি, বুঝতে পারছো? এখন চলে আসো, এই যে আমরা এবার যদি বৈশিষ্ট্যের মধ্যে আসি, খেয়াল করে দেখো এই বৈশিষ্ট্য আমরা বলছিলাম না নগ্নবীজী উদ্ভিদে নর্মালি দিনিষেক ঘটে না, ঘটে কার তাহলে ইফেড্রা, তাই না? এটাই কিন্তু বলে দিয়েছিলাম আমরা। এবং আরেকটা জিনিস জানতে হবে যে শস্য বা শ্বাস বলি বা এন্ডোস্পার্ম এটা নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড। আর আবৃতবীজী উদ্ভিদ পড়বো, সে আবৃতবীজী উদ্ভিদে এটা হবে কি বলতো, ট্রিপ্লয়েড, তাই তো, ট্রিপ্লয়েড। এবং নিষেকের পূর্বে তৈরি হবে, এটা নিষেকের পূর্বে তৈরি হবে। আর আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্য এটা নিষেকের পরে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কিন্তু এটাও বলে ফেলছি অলরেডি, এই যে জাইলেমের আমরা মনে রাখবো যে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা মনে রাখবো জাইলেমের ভাই নেই, ফ্লোয়েমের সঙ্গী নেই। জাইলেমের ভাই নেই, ফ্লোয়েমের সঙ্গী নেই। জাইলেমের ভাই নেই মানে জাইলেমের ক্ষেত্রে ভেসেল থাকে না, আর ফ্লোয়েমের সঙ্গী নেই মানে ফ্লোয়েমে হচ্ছে সঙ্গী কোষ থাকে না, ঠিক আছে? কিন্তু ওই যে আমরা বললাম একটা ব্যতিক্রম, যে জাইলেমের ক্ষেত্রে এই যে ভেসেল, এটা হলো নর্মালি কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ভেসেল থাকবে না, কিন্তু ব্যতিক্রম কোনটা, নিটাম। এই কথাটা মনে রাখতে হবে। এবং ফার্স্টে কিন্তু তোমাদের একটা কথা বলে দিলাম যে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই গর্ভাশয় থাকে না, গর্ভমুণ্ড গর্ভদণ্ড কিছুই থাকে না। এই কারণে এদের বীজটা নগ্ন অবস্থায় থাকে, এই জন্য এটাকে ব্যক্তবীজী বা আমরা নগ্নবীজী কথাটা বলতেছি, তাই না? তাহলে এই কথাটুকু আমরা একটু মনে রাখবো। এ পর্যন্ত বুঝছো কিনা দেখো, একদম সিম্পলভাবে কিন্তু আমরা কয়েকটা জিনিস একটু পড়লাম। এ পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, হুমায়রা রহমান, আচ্ছা, গীতাঞ্জলি, তাসলিমা, যাক এ পর্যন্ত বোঝা গেল কিনা? তাসলিমা খাতুন লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেয়াল করে দেখো, আমরা মূলত হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ছিলাম। তো নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলছিলাম যে মেইনলি কি, নগ্নবীজী উদ্ভিদের এরা কিন্তু স্পোরোফাইটিক, এবং নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে বলছিলাম যে এদের কোনো গর্ভাশয় থাকে না। তো এর কারণে এদের মানে ফুল তৈরি হয়, কিন্তু ফুলের গর্ভাশয়টা থাকে না, এই জন্য মানে ফলটা তৈরি হয় না। গর্ভাশয় না থাকলে তো ফল তৈরি হবে না। এবং এই কারণে কিন্তু এদের বীজটা নগ্ন অবস্থায় থাকে। তারপরে আমরা বলছিলাম দুটো কথা, এই দিনিষেক ঘটে না তার কথা বলছিলাম, দেন হচ্ছে এদের যে ভেসেল থাকে না সেটা বলছিলাম, তাই না? এগুলো কিন্তু আমরা বলছি মোটামুটি। এরপরে আমরা চলে যাই, আমাদের একটু কেটে গেছিলো এরপর থেকে। তো এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে সকলেই কিন্তু বায়ুপরাগী ফুল, সকলেই হচ্ছে কি বায়ুপরাগী ফুল। এবং তোমার দুটো কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের লিফ স্কার এটা হচ্ছে ভিন্নধর্মী বৈশিষ্ট্য। লিফ স্কার হচ্ছে ভিন্নধর্মী বৈশিষ্ট্য।
ঠিক আছে, নগ্নবীজ উদ্ভিদে গাছের গায়ে দেখবা যে অনেক শুকনো পাতার ফলে ওখানে দাগ দাগ সৃষ্টি হয়। ঠিক আছে, আর আর্কিগোনিয়া সৃষ্টি, এই আর্কিগোনিয়া সৃষ্টি এটা হলো মনে রাখতে হবে তার আদি বৈশিষ্ট্য। তাহলে কোশ্চেন যদি দুইটা আসতে পারে, একটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, আদি বৈশিষ্ট্য কোনটা, আর হলো ভিন্নধর্মী বৈশিষ্ট্য কোনটা। ঠিক আছে, এটা আমরা আরো বিস্তারিত পরে পড়বো এটা নিয়ে। তো এরপরে দেখো এখানে এদের জীবনচক্র কিন্তু হেটারোমরফিক জনক্রম দেখা যায়, এবং এই জন্যে আরও এখানে লিখছে যে অসম আকৃতির জনক্রম, মানে হেটারোমরফিক জনক্রম। অসম হেটারো মানে এদের দেখো যে পুরুষ এবং স্ত্রী যেটা তৈরি হয় এটা ভিন্ন আকার আকৃতির, এই কারণে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মানে অধ্যায়টা সাজানো কিভাবে এটা খেয়াল করে দেখছো কিনা তোমরা, যে ফার্স্টে হচ্ছে তোমার নগ্নবীজ উদ্ভিদ বলা, নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বলা, দেন হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের একটা উদাহরণ, সেটা হচ্ছে সাইকাস, এর উদাহরণ দেয়া, এবং তারপরে কিন্তু আবৃতবীজ উদ্ভিদ, তার যে সমস্ত কিছু বৈশিষ্ট্যগুলো বলা, লাস্টে যে মালভিসিয়ার পোয়েসি, এটাই তো কথা মেনলি। তো এটা আমরা দ্রুত একটু রিভিশন দিয়ে ফেলি। আমরা এ পর্যায়ে পড়বো হচ্ছে সাইকাস। তো সাইকাসকে কি বলা হয়? সাইকাসকে বলা হয় পাম ফার্ন, ঠিক আছে, এবং জীবন্ত জীবাশ্ম বলা হয়। কেন বলা হয় তার কারণও আছে পরবর্তীতে, তবে আপাতত মনে রাখতে হবে পাম ফার্ন বা হচ্ছে জীবন্ত জীবাশ্ম বলা হয়। ঠিক আছে, তো বাংলাদেশে কয়টা বলছে? 3টা প্রজাতি জন্মে। বাংলাদেশে কয়টা? 3টা প্রজাতি। ঠিক আছে, প্রত্যেকটার আবার কাজ পড়তে হবে কিন্তু, হ্যাঁ, তো এটা আছে আমরা দেখব। এখন সাইকাসের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট হচ্ছে কি, যে সাইকাসের যে প্রধান মূল যেটা তৈরি হয় ফার্স্টে, সেই মূলগুলা কি হয়? মূলগুলাতে এই যে নস্টক এবং অ্যানাবিয়ানা নামক শৈবাল, ঠিক আছে, দেখো নস্টক কি নীলাভ সবুজ শৈবাল, তাই না? এইগুলো এই যে সায়ানোব্যাকটেরিয়া, এটা হচ্ছে ওই মূলগুলো নষ্ট করে ফেলে। মূলগুলো নষ্ট করে ফেললো, মনে করে একটা মূল নষ্ট হলো, আরও 2টা 3টা তৈরি হলো, সেটাইতে আবার যুক্ত হলো এইগুলা, তখন আরও তৈরি হবে। এভাবে দেখা যাচ্ছে যে মূলগুলো একটা কোরালের মতো গঠন করে, যেটাকে আমরা বলি কোরালয়েড মূল বা রুট টিউবারকল। তাহলে তোমার আসলে সমস্ত বই পড়ার পরে এটাই মনে রাখতে হবে যে কোরালয়েড মূল কার দেখা যায়, রুট টিউবারকল কার দেখা যায়। ঠিক আছে, এটা যে তোমরা সাইকাস বলবা, এটাই হলো মেন কথা দরকার, বুঝতে পারছো? এরপরে আমরা তথ্যের ভিতরে আসি। এটার ক্ষেত্রে দেখো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আমাদের ওই যে বললাম বাংলাদেশে 3টা প্রজাতি পাওয়া যায়, এবং 3টা প্রজাতির ক্ষেত্রে মেন কথা হচ্ছে আমাদের মানে তথ্য পড়তে হবে। দেখো খেয়াল করে দেখেন সাইকাস পেকটিনাটা, এটা বলছে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাওয়া যায়, সহজ কথা। ঠিক আছে, মিথজীবিতা লক্ষ্য করা যায় কোনটার মধ্যে? পেকটিনাটার মধ্যে। এই দুটো কথা একটু পড়বো। মিথজীবিতা দেখা যায় হচ্ছে পেকটিনাটার মধ্যে। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসো পরবর্তীতে সাইকাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা স্পেশালি মনে রাখবো সেটা হচ্ছে এদের যে কচি পাতা, এই যে কচি পাতাটা এইভাবে কুণ্ডলিত অবস্থায় থাকে। এই কুণ্ডলিত অবস্থায় থাকাটাকে আমরা বলি হলো সার্সিনেট ভার্নেশন। কুণ্ডলিত অবস্থায় থাকাটাকে বলি সার্সিনেট ভার্নেশন, যেটা কিন্তু ফার্নেরও বৈশিষ্ট্য, মানে টেরিডোফাইটাতেও আমরা পড়ছিলাম। এই জন্য আমরা কিন্তু ফার্স্টে একটা পড়ছিলাম যে এটাকে পাম ফার্নও বলা হয়, তাই না? এবং পাতার মধ্যে বিশেষ ট্রান্সফিউশন টিস্যু আছে। ঠিক আছে, পাতার মধ্যে বিশেষ ধরনের ট্রান্সফিউশন টিস্যু আছে। মনে করো এদের পাতাটা মনে করো সরল এইভাবে, তো মাঝখান দিয়ে এই যে অংশগুলো মানে মাঝখান দিয়ে তো জাইলেম ফ্লোয়েম থাকে, তো আশেপাশের কোষগুলোতে পুষ্টি দেওয়ার জন্য, আশেপাশের কোষগুলোকে পুষ্টি দেওয়ার জন্য বিশেষ ধরনের একটা টিস্যু কাজ করতেছে, কোষগুচ্ছ কাজ করতেছে এখানে, সেটাকে আমরা বলবো হলো ট্রান্সফিউশন টিস্যু। তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে ট্রান্সফিউশন টিস্যু আছে। ঠিক আছে, এবং গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে সাইকাসের যে শুক্রাণু, এটা কিন্তু উদ্ভিদকুলে সর্ববৃহৎ লাটিমের মতো বহু ফ্লাজেলাযুক্ত। বুঝতে পারছো কথাটা? উদ্ভিদকুলে সর্ববৃহৎ লাটিমের মতো বহু ফ্লাজেলাযুক্ত, এই কথাটুকু আমরা মনে রাখবো। আর এগুলো তো পড়ছি যে কোরালয়েড মূল পাওয়া যাবে, এটা তো পড়লাম, কে বলি, হ্যাঁ, তাহলে এটা গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখবো। দেন চলে আসি আমরা পরবর্তী কথা। দেখো এইখানে সেই বৈশিষ্ট্যটা মানে পার্থক্য করে লিখছে যে সাইকাসকে তো আমরা পাম ফার্ন বলি, তো এদের দেহের মধ্যে আসলে মানে বৈশিষ্ট্যটা ফার্নের সাথে বৈশিষ্ট্য থাকে। এটা আমাদের বিশেষ ওইভাবে দরকার না, আমাদের পরবর্তীতে আরও অনেক পড়ালেখা আছে যেগুলো আমাদের দরকার মেইনলি। দেখো সাইকাসের জনন পড়বো আমরা এরপরে, মেইন কথা আমরা বললাম। তো ফার্স্টে আবৃতবীজ উদ্ভিদ, এখানে হচ্ছে ফার্স্টে হলো নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে কমনভাবে, তারপর হলো সাইকাস নিয়ে বলা হচ্ছে যে নগ্নবীজ উদ্ভিদের একটা উদাহরণ। ঠিক আছে, তো সাইকাসের এই পর্যায়ে হলো জনন পড়তে হবে। জননের মধ্যে আসলে মেইনলি আছে 2 ধরনের জনন, একটা হচ্ছে অযৌন আর যৌন। অযৌনর ভিতরে যেটা মনে রাখতে হবে, এদের মুকুল সৃষ্টি হয়। ঠিক আছে, কখন সৃষ্টি হয় এটা গুরুত্বপূর্ণ, মার্চ এপ্রিল মাসে এদের মুকুল সৃষ্টি হয়, এই কথাটুকু মনে রাখবা।
এবং যৌন জননের মধ্যে তো দুইটা কথা, এদের দুইটা উপাদান তৈরি হয়। একটা হচ্ছে পুং পুং সাইকাসে পুং স্ট্রোবিলাস, পুং কোণের মতো তৈরি হবে, পুং কোণের মতো তৈরি হবে, এটা পুং স্ট্রোবিলাস বলি। আর স্ত্রী উদ্ভিদে, ঠিক আছে, স্ত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা মেগাস্প্রোফিল, আমরা এই মানে পুং যে অংশ পুং স্ট্রোবিলাস, এই পুং স্ট্রোবিলাসের মধ্যে ছোট 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 যে অংশ আছে, এটাকে আমরা তোমাদের বইতে ছবি আছে দেখবা এখানে, এরকমভাবে যে এইগুলোর ভিতরে তোমার যেগুলো থাকবে এটাকে মাইক্রোস্প্রোফিল বলে। তাহলে পুং স্ট্রোবিলাসের একটা অংশ হচ্ছে মাইক্রোস্প্রোফিল। আর যে স্ত্রী উদ্ভিদ, এই স্ত্রী উদ্ভিদের একটা অংশ হচ্ছে তোমার হচ্ছে স্ত্রী রেণুপত্র, যেটা থেকে মেইনলি আমরা মেগাস্প্রোফিল বলি, মেগাস্প্রোফিল। এই কথাটুকু শিখবা। এবং এটার ক্ষেত্রে তোমার যেটা মনে রাখতে হবে, এই পুং স্ট্রোবিলাসের যে মাথার সূচালো যে অংশ, সেটাকে কি বলি? অ্যাপোফাইসিস। মানে আমি যেটা বলতে চাচ্ছি, পুং স্ট্রোবিলাসের একটা অংশ হচ্ছে অ্যাপোফাইসিস, এই কথাটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? আর এটা তো পড়ছি যে উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু কার? সাইকাসের। উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু হচ্ছে সাইকাসের। এবং এই যে আমরা কিন্তু বলছি এর আগেও, হ্যাঁ একবার বলছি, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম সৃষ্টি, ফ্লাক্স আকৃতির এদের যে স্ত্রী উদ্ভিদ, ঠিক আছে, স্ত্রীগুলোর ক্ষেত্রে যে এদের বিশেষ একটা অংশ তৈরি হয়, সেটাকে আমরা বলতেছি আর্কিগোনিয়াম, মেগাস্প্রোফিলের অংশ যেটা আর্কিগোনিয়াম। সে আর্কিগোনিয়াম একটা ফ্লাক্স আকৃতির, এবং এটাকে বলবো সাইকাসের আদি বৈশিষ্ট্য। কিছুক্ষণ আগে তাহলে বললাম আমরা, সাইকাসের যদি বলা হয় ভিন্নধর্মী বৈশিষ্ট্য কোনটা, তাহলে হবে লিফ স্কার। আর সাইকাসের আদি বৈশিষ্ট্য, মানে আদি বৈশিষ্ট্য বলতে আসলে তোমাদেরকে ফার্স্টে আমি বললাম যে অপুষ্পক উদ্ভিদ হলো শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। আর সপুষ্পক উদ্ভিদ কিন্তু এই যে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ, তাই তো? তাহলে এই যে আদি বৈশিষ্ট্য বলতে তোমার হলো এই যে এর আগের যে গ্রুপ নগ্নবীজী উদ্ভিদের যে ঠিক আগের গ্রুপ টেরিডোফাইটা, ওই টেরিডোফাইটার কিন্তু এই আর্কিগোনিয়াম তৈরি হচ্ছিল। মানে জিনিসটা আমরা যেমন হচ্ছে পরিফেরা নিডারিয়া, প্লাটিহেলমিনথিস এভাবে পড়ি পরপর, যত পর্ব মানে বেশি যায় তত বেশি হলো উন্নত বৈশিষ্ট্য, তেমনভাবে শৈবাল, তার থেকে উন্নত বৈশিষ্ট্য হলো ছত্রাক, তার থেকে ব্রায়োফাইটা, তার থেকে টেরিডোফাইটা, তার থেকে নগ্নবীজী, তার থেকে কিন্তু পরবর্তীতে আবৃতবীজী। এভাবেই উন্নত বৈশিষ্ট্যগুলো তৈরি হচ্ছে। তো এ পর্যায়ে দেখো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে যে বাংলাদেশে 3টা প্রজাতি পাওয়া যায়, ওদেরই অর্থনৈতিক গুরুত্বগুলো পড়তে হবে। দেখো সাইকাস সার্সিনালিস, সাইকাস সার্সিনালিস একটা, সেটা হচ্ছে বার্লি অ্যারারুট বা বার্লি প্রস্তুত করা হয়। এবং এই সাইকাস সার্সিনালিস দিয়ে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে পাকস্থলী পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। পাকস্থলী পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসাবে কোনটা ব্যবহৃত হয়? সাইকাস সার্সিনালিস, ঠিক আছে? রিভোলুটা, রিভোলুটা, সাইকাস রিভোলুটার বীজ খাদ্য হিসাবে ব্যবহৃত হবে। সাইকাস রিভোলুটার বীজ খাদ্য হিসাবে ব্যবহৃত হবে। সাইকাস পেকটিনাটা, পেকটিনাটার পাতা, পেকটিনাটার পাতা সবজি হিসাবে ব্যবহৃত হবে। তাহলে এখানে 3টা কথা বললাম, 3টা, সার্সিনালিস, রিভোলুটা আর পেকটিনটা। সার্সিনালিসের ক্ষেত্রে আমরা বললাম যে হচ্ছে এটা অ্যারারুট বা বার্লি প্রস্তুত করা হবে, এবং বললাম হচ্ছে পাকস্থলী পীড়া এবং চর্মরোগের ওষুধ, কমন কথা। দেন রিভোলুটা, এটা বললাম কি, এটা হলো রিভোলুটার বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হবে, আর সাইকাস পেকটিনাটার পাতা সবজি হিসেবে ব্যবহৃত হবে। কথা বোঝা গেল? তাহলে সিম্পল কথা, এই কথাটুকু আমাদের জানতে হবে। দেন আমরা দেখো এই পর্যন্তই মূলত পড়লে আমাদের আবৃতবীজী উদ্ভিদের বিষয়টা শেষ। আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে, সরি নগ্নবীজী উদ্ভিদের বিষয়টুকু শেষ। এরপরে আমরা আবৃতবীজী উদ্ভিদ পড়ব। এই পর্যন্ত ঠিকঠাক বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো, দেন আমরা চলে যাব হচ্ছে পরবর্তীতে আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে অ্যানজিওস্পার্ম বা আমরা বলেছিলাম হচ্ছে গুপ্তবীজী। দেখো তাহলে এটার ক্ষেত্রে যেটা আসবে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে, আমরা দেখো এটাকে কিন্তু 2টা ভাগে ভাগ করতেছে। আবৃতবীজী উদ্ভিদকে 2টা ভাগে ভাগ করা যায়, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। এখন একবীজপত্রী, দ্বিবীজপত্রী এটা বললে আমরা বুঝি, কিন্তু ঝামেলা হচ্ছে এই যে লিলিওপসিডা, লিলিওপসিডা, আরেকটা হচ্ছে ম্যাগনেলিওপসিডা, লিলিওপসিডা আরেকটা হচ্ছে ম্যাগনেলিওপসিডা। তারপরে আরও একটা জিনিস মনে রাখতে হবে, এই একবীজপত্রী এটাকে মোনোকটিলেডন বলা হয়, মোনোকটিলেডন, ঠিক আছে, মোনোকটিলেডন। তাহলে মোনোকটিলেডন বললে আমরা বলবো কি, এটা হচ্ছে একবীজপত্রী। আর দ্বিবীজপত্রীকে বলা হয় কিন্তু ডাইকটিলেডন, ডাইকটিলেডন, মনে থাকবে
মোনোকটিলেডন আর ডাইকটিলেডন। তাহলে একবীজপত্রী দ্বিবীজপত্রী তো চিনবো, সাথে লিলিওপসিডা আর এখানে ম্যাগনিওলিওপসিডা, আর এখানে মোনোকটিলেডন আর একটা হচ্ছে ডাইকটিলেডন। এই কথাটুকু একটু জানতে হবে। এবং এখান থেকে বিশেষ কিছু তথ্য আমাদের জানতে হবে। দেখো, পৃথিবীতে যদি তোমাকে বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদের নাম কি, তাহলে সেটা হবে উলফিয়া মাইক্রোস্কোপিয়া। তোমাদের বইতে আছে দেখবা, উলফিয়ার জায়গায় এখানে মাইক্রোস্কোপিয়া। মাইক্রোস্কোপিয়া হবে পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদের নাম। আর যদি বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ, তাহলে কিন্তু হবে উলফিয়া অ্যারাইজা। কথা কি বুঝতে পারছো? পৃথিবীর কথা বললে মাইক্রোস্কোপিয়া, বাংলাদেশের কথা বললে হচ্ছে তোমার চলে আসবে হচ্ছে ও অ্যারাইজা। আর সবচেয়ে উঁচু আবৃতবীজী উদ্ভিদ এদের মার্জিনাটা, এটুকু মনে রাখবা, খালি মার্জিনাটা পড়তে পারলা, মার্জিনাটা, বুঝতে পারছো কথাটা? এটা একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে এগুলো আবৃতবীজী উদ্ভিদের ওই যে একই বৈশিষ্ট্য। আবৃতবীজী উদ্ভিদের ফার্স্টে কিছু তার বৈশিষ্ট্যগুলো বলা, দেন একটা করে দুটো করে উদাহরণ, ঠিক আছে? উদাহরণ। তাহলে এখন আমরা দেখো, খেয়াল করে দেখো, এখানে যদি আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বলি, ঘুরে ফিরে আমাদের আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ার থেকে এই দুইটার মধ্যে পার্থক্যটুকু যদি আমরা ক্লিয়ার করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা কিন্তু অলরেডি বলছি, সেটা হচ্ছে কি দেখো তো, যে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ, তাই তো? তো নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে কমন যে বৈশিষ্ট্যটা কি বলছিলাম, এদেরকে গর্ভাশয়, গর্ভদণ্ড এসব থাকবে না। সো গর্ভাশয় না থাকলে তো ফলও তৈরি হবে না, বীজটা নগ্ন অবস্থায় থাকবে। আর এগুলো সব থাকে। খেয়াল করে দেখো, এটা তো দিনিষেক ঘটে না, এটার ঘটে। এটার এন্ডোস্পার্ম হচ্ছে হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে গঠিত হয়। এটার এন্ডোস্পার্ম হচ্ছে টিপ্লয়েড, নিষেকের পরে গঠিত হয়। এবং খেয়াল করে দেখো, আমরা বলছিলাম যে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমের ভাই নেই, ফ্লোয়েমের সঙ্গী নেই। জাইলেমের ভাই নেই, ফ্লোয়েমের সঙ্গী নেই। আর এটার ক্ষেত্রে তো সব থাকবে, কমন কথা। তাহলে এই পার্থক্যটুকু মনে রাখলে তোমার উপরের বিষয়টা আর পড়া লাগতেছে না আলাদা করে। পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে জানতে হবে। এবং নগ্নবীজ উদ্ভিদগুলো কিন্তু সবাই বায়ু পরাগী, আর আবৃতবীজ উদ্ভিদ কিন্তু যে যত সব জাত প্রকার পরাগী হইতে পারে, সমস্যা নাই। খেয়াল করে দেখো, এরপরে আমাদের যেটা জানতে হবে, এরপরে যখন পড়বা, এটা পড়ার ক্ষেত্রে তোমরা এইভাবে মাথার মধ্যে সেট করে নিবা যে হচ্ছে, মনে করো গাছ, ঠিক আছে? এই যে ধরো মনে করো একটা গাছ, ফার্স্টে আমরা হচ্ছে পড়বো কেমন হয়, তারপরে গাছের ক্ষেত্রে কী কী উপাদান থাকে, ঠিক আছে? তো ফার্স্টে দেখো, একটা গাছের তার হচ্ছে স্বরূপটা বলতেছে, মানে আমরা সিরিয়ালে পড়বো একটা গাছ প্রথম কেমন দেখতে, তাই দিয়ে কী কী কাজ করা যায় এরকম। তাহলে এই হিসাবে দেখো, খেয়াল করে দেখো, ফার্স্টে হচ্ছে বিরুৎ। বিরুৎ পারবো ঠিকই, সাথে ইংলিশটাও জানতে হবে, হার্ব, এটা কিন্তু দেখলে বুঝতে পারবো, ঠিক আছে? বিরুৎ কারা, গুল্ম আর আছে উপগুল্ম, এই দুটা বেশি গুরুত্বপূর্ণ। এখন নরম কাষ্ঠল উদ্ভিদ ছোট ধরনের থাকলে উপগুল্ম, এটা ঠিক আছে, কিন্তু আমরা এই উপগুল্মের ইংলিশটা কিন্তু জানি না। এই উপগুল্মের ইংলিশ কিন্তু জানতে হবে। ওখানে দেখবা তোমাদের বইতে যেটা ইংলিশ দেওয়া আছে আন্ডাস্রাব, ঠিক আছে? এটা আছে আন্ডাস্রাব, এই কথাটুকু কিন্তু জানতে হবে, আন্ডাস্রাব। তাহলে এটা মনে রাখবো, কালকাসুন্দা দাঁতমর্দন, কালকাসুন্দা দাঁতমর্দন, এটা মনে রাখবো, এটা হলো উপগুল্ম, ঠিক আছে? এইটা পড়তে হবে। তাহলে এটা জানবো বিরুৎ, গুল্মার উপগুল্ম, বেশিরভাগই এই উপগুল্ম বা আন্ডাস্রাব, বাংলা ভাষায় লেখা আছে কিন্তু আন্ডার, ঠিক আছে? স্রাব বাংলা ভাষায় লিখে তোমাকে বলবে যে নিচে কোনো আন্ডাস্রাবের উদাহরণ, তাহলে সেটা কিন্তু কালকাসুন্দা দাঁতমর্দন। ওভারঅল যতগুলো আছে তার মধ্যে এটা বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো, এরপরে আমাদের যেটা পড়তে হবে, আবৃত উদ্ভিদের, মনে করো গাছটা কেমন দেখতে তা পড়া শেষ। তাহলে গাছের এবার দেন পড়তে হবে কি, গাছের মূল। তাহলে গাছের মূলের কথা যদি আমরা বলি, আমাকে যেটা মেইনলি মনে রাখতে হবে যে গাছের প্রধান মূল থাকতে পারে। এই প্রধান মূল হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। প্রধান মূল হলো কার বৈশিষ্ট্য? দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আর একবীজপত্রী উদ্ভিদ, তোমাদের বাসায় তো পেঁয়াজ রসুন আছে, একটু দেখো, ওর নিচটুকু একটু দেখো, মূলটা কেমন, মূলটা কি একসাথে মানে চুলের মতো না, গুচ্ছ আকারে? তাহলে এই যে গুচ্ছমূল যদি থাকে, সেগুলো হলো একবীজপত্রী উদ্ভিদ। তাহলে একবীজপত্রী দ্বিবীজপত্রী তোমার দেখার জন্য আলাদা করে কিন্তু মানে তোমার এটা জানতে হবে না কোনটার বীজপত্র একটা, কোনটার বীজপত্র দুইটা, এভাবে আলাদা করে তোমার কিন্তু খুলে দেখতে হবে না। তুমি জাস্ট গাছের মূল দেখলেও চিনতে পারবা, ঠিক আছে? যে তোমার যদি কোনো গাছের যদি প্রধান মূল, একটা প্রধান মূল থাকবে, তার সাথে আশেপাশে অনেকগুলো থাকবে, এরকম থাকলে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর যদি গুচ্ছমূল থাকে, একসাথে যদি এভাবে গুচ্ছমূল থাকে, সেটা হচ্ছে একবীজপত্রী। এটা শিখলে হবে। দেন আমাদের পড়তে হবে হলো অস্থানিক মূল। অস্থানিক মূলের মধ্যে আমরা মনে রাখতে পারি বকেয়া, বট অশ্বত্থকেয়া, বট অশ্বত্থকেয়া,
ঠিক আছে? তাহলে বকেয়া, অস্থানিক মূল হচ্ছে বকেয়া, বট, অশ্বত, কেয়া। পাথরকুচিটাও মনে রাখতে পারো। তাহলে এই কয়টা কথা একটু পড়তে হবে এখান থেকে। একবীজপত্রী কাদের, দ্বিবীজপত্রী কাদের। গাছের মূল পড়া শেষ হইল, মূলের পরে কি থাকবে? এরপরে কাণ্ড। তো গাছের কাণ্ডর ভিতরে খেয়াল করে দেখো কাণ্ডটা কেমন থাকতে পারে। তো এখানে কাণ্ডর মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো টিউবার। টিউবার, ঠিক আছে? টিউবারের উদাহরণ কোনটা? আলু, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আলু কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে গোল আলু আর একটা হচ্ছে মিষ্টি আলু বা মোম আলু নামে আমরা চিনি মাঝে মাঝে, লাল কালার। তো ওই আলুগুলো যেটা মিষ্টি আলু, মিষ্টি আলু কিন্তু মূলের অংশ। কিন্তু নর্মালি আমরা বাসা বাড়িতে রেগুলার যে আলুটা দেখি আর কি, গোল আলু, ওইটা হলো কাণ্ড, মাটির নিচে হবে, ঠিক আছে? ওটা কিন্তু কাণ্ড। খেয়াল করে দেখো বাল্ব, বাল্বের উদাহরণ কোনটা? পেঁয়াজ রসুন। বাল্বের উদাহরণ কোনটা? পেঁয়াজ রসুন। রাইজোমের উদাহরণ, রাইজোমের উদাহরণ কোনটা? আদা হলুদ। রাইজোমের উদাহরণ হচ্ছে আদা হলুদ। এটা মাটির নিচে কিভাবে বৃদ্ধি পায় বলো তো? আনুভূমিকভাবে বৃদ্ধি পাচ্ছে। মাটির নিচে কিভাবে বৃদ্ধি পায়? আনুভূমিকভাবে। এবং রানার, রানারের উদাহরণ কোনটা? রানারের উদাহরণ হচ্ছে দেখো এই যে কচুরলতি দেখছো না? তো নর্মালি একটা গাছ এমনভাবে হবে, সেখান থেকে কিন্তু কচুরলতি এভাবে তৈরি হয়। তাহলে কচুরলতি এবং থানকুনি এই দুইটা হচ্ছে রানারের উদাহরণ। কচুরলতি এবং থানকুনি এই দুটো মনে রাখবে স্পেশালি, ঠিক আছে? এটা হচ্ছে রানারের উদাহরণ। তাহলে টিউবার কোনটা বললাম? আলু। বাল্ব বললাম হলো পেঁয়াজ রসুন। বাল্ব বললাম হলো পেঁয়াজ রসুন, ঠিক আছে? বাল্ব বললাম হচ্ছে পেঁয়াজ রসুন। দেন হচ্ছে রাইজোমের উদাহরণ হচ্ছে আদা হলুদ। দেন আমরা মনে রাখবো হচ্ছে রানার, এটা হলো থানকুনি, ঠিক আছে? থানকুনি এবং কচুরলতি, এইটুকু মনে রাখলে হবে। এটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। দেন আমরা আর একটু রিভিশন দিই নিচের দিকে। দেখো গাছের কাণ্ড পড়া শেষ, গাছের এরপরে থাকবে কি? গাছের পাতা, তাই না? তো এখানে খেয়াল করে দেখো গাছের একটা পাতার তিনটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? তিনটা। গাছের পাতা তিনটা। মনে করো এই যে পাতা যদি এমন হয়, নর্মালি পাতা এমন হয়, ঠিক আছে? একটা পাতার হলো তিনটা অংশ থাকে। পাতার এটাকে বলি পত্রমূল, এটাকে বলি পাতার বোটা মানে পত্রবৃন্ত, আর এটা হলো পাতার ল্যামিনা। তোমার কোশ্চেন আসবে পাতার প্রধান অংশ কোনটা? তুমি বলবা পত্র ফলক বা ল্যামিনা, যেটা মনে রাখতে হবে ল্যামিনা। ল্যামিনা কিন্তু পাতার প্রধান অংশ, ল্যামিনা পাতার প্রধান অংশ, ঠিক আছে? এখন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে পত্রবৃন্ত মানে পাতার যে বোটা, এই বোটার আরেকটা ইংলিশ নাম আছে, কি বলতো? পিটিওল। পিটিওল। এই পিটিওল, তাহলে বোটা থাকলে সেই পাতার নাম হলো পিটিওলেট, আর বোটা না থাকলে তার নাম হলো সেসাইল। বোটা থাকলে হলো পিটিওলেট, বোটা না থাকলে সেসাইল। বোটা থাকলে পিটিওলেট, বোটা না থাকলে সেসাইল। মনে থাকবে কথাটা? তাহলে একটা পাতার তিনটা অংশ, মূল মানে পত্রবৃন্ত আর ল্যামিনা। ল্যামিনাই হলো পাতার প্রধান অংশ। পাতার যে বোটা থাকবে, বোটা থাকলে হলো পিটিওলেট, বোটা না থাকলে হলো সেসাইল। এই কথাটুকু মনে রাখবো। এখন পাতা নর্মালি যে আমরা যে পাতাগুলো চিনি না, দেখি যেরকম, খেয়াল করে দেখো নর্মাল যে পাতা, ঠিক আছে? সিঙ্গেল আমি যে পাতাটা আঁকাইলাম, এই পাতাটা নর্মালি যে পাতা যেটা হইলো, হ্যাঁ, এই যে পাতাগুলো কিন্তু হচ্ছে সরল পাতা, কিন্তু যৌগিক পাতা। মনে করো তোমরা যদি মনে করো হচ্ছে কোনো একটা পাতা এমনভাবে দেখে থাকো যে এরকম আছে, এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে, এইগুলা কিন্তু মানে তোমার মনে হইতে পারে এই যে ছোট্ট 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 অংশ এক একটা পাতা, সবগুলো কিন্তু এক একটা পাতা না, বিষয়টা টোটালটা মিলে কিন্তু একটা পাতা। এই ধরনের পাতাকে আমরা বলবো যৌগিক পাতা, যৌগিক পাতা। আর নর্মালি যে পাতাগুলো আরেকগুলো দেখো, যেটা যে এটা কিছুক্ষণ আগে যেটা আঁকাইলাম আমরা, এই ধরনের যে পাতাগুলো এগুলো সরল পাতা। তো তোমাকে যেটা মনে রাখতে হবে উদাহরণের ভিতরে, পাতার উদাহরণের মধ্যে তিনটা চারটা উদাহরণ খুব ভালোভাবে মনে রাখতে হবে। কোনটা? একটা দেখো অচূড় পক্ষল, অচূড় পক্ষল। আর একটা মনে রাখবা সচূড় পক্ষল, অচূড় পক্ষল, সচূড় পক্ষল। আর এটা হচ্ছে দ্বিপক্ষল আর ত্রিপক্ষল। অচূড় পক্ষল, সচূড় পক্ষল, দ্বিপক্ষল আর ত্রিপক্ষল। মানে বিষয়টা হচ্ছে অচূড় পক্ষল মানে এই যে চূড়ায় একটা করে পাতা থাকে, এই চূড়ার পাতা থাকবে না, তাই নাম হয়েছে অচূড় পক্ষল। আর চূড়ার যদি এই যে যেমন আমরা এ পাশে আঁকাইছি, এ পাশে আঁকাইছি, এ পাশে আঁকাইছি, এটা এ পাশে আঁকাইলাম, তো যদি হচ্ছে চূড়ার পাতা থাকে তার নাম হলো সচূড় পক্ষল। তুমি মনে রাখবা কি করে উদাহরণগুলা? সহজ ভাষায় দেখো, বোঝার চেষ্টা করো। চুরি করেছে, অচূড় মানে চুরি করেছে না বলে, চুরি করেছে না বলে, তাহলে কি করবা? তাহলে লাঠিতে পিটাবা না, না বলে চুরি করলে কেন শালা তুই? তাহলে অচূড় পক্ষল যৌগিক পাতার উদাহরণ হচ্ছে বাদল লাঠি।
লাঠি দিয়ে পিটাতে হবে। এরপর আসে সচুর পক্ষল। সচুর পক্ষল মানে চুরি করেছে বলে, তার মানে কি ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিষয়, মানে মন চুরি করেছে আর কি। তাহলে কি দিবে? তাহলে দিবে হচ্ছে গোলাপ। চুরি করেছে না বলে, তার মানে হচ্ছে অচুর পক্ষল, তাহলে লাঠি দিয়ে পিটাইতে হবে। চুরি করেছে যদি না বলে চুরি করে তাহলে লাঠি দিয়ে পিটাইতে হবে। বলে চুরি করলে হচ্ছে মানে সচুর পক্ষল, সেটা হচ্ছে গোলাপ। আর দ্বিপক্ষল মানে একেবারে কাপল হয়ে গেছে আর কি। তাহলে কাপল হয়ে গেলে তো রাধা কৃষ্ণের মতো আচরণ করবে, তাহলে কৃষ্ণচূড়া। আর ত্রিপক্ষল মানে আরো একটা বাচ্চা হয়ে গেছে, তার নাম হলো সজনা, এরকম মনে রাখতে পারি। বোঝা গেল কথাটা? তাহলে এটা মনে রাখবা, পাতার এই উদাহরণগুলো মনে রাখতে হবে। তোমাদের কি মনে আছে? আমি যদি তোমাকে একটু কমেন্ট করে জানাও তো। আমি যদি বলি সাইকাস, এই সাইকাসের ক্ষেত্রে পাতা ভিন্নধর্মী বৈশিষ্ট্য কোনটা ছিল, আর তুমি মনে রাখবা হচ্ছে আদি বৈশিষ্ট্য কোনটা ছিল। এই দুটা একটু লিখে দেখাও তো। দেখো তোমাদের এখানে কমেন্ট করতে হবে, কমেন্ট করতে করতেই মনে থাকবে, কারণ হচ্ছে এখানে প্রচুর উদাহরণ তো। কমেন্ট করলে ওই যে তুমি লিখলা না, ওই লিখতে 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 তোমার কিন্তু মনে থাকবে। সো আমি না বললেও তুমি লিখতে থাকো, বারবার লিখতে থাকো। আমি যে প্রশ্নটা তোমার করলাম যে সাইকাসের আদি বৈশিষ্ট্য কোনটা আর সাইকাসের ভিন্নধর্মী বৈশিষ্ট্য কোনটা, এটা একটু অ্যান্সার দাও। খেয়াল করে দেখো, আমরা পরবর্তী পড়ায় আসি। সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ কিন্তু একবারে আমরা চিনছি হলো মূল দেখে, ঠিক আছে? আরেকভাবে আমরা চিনতে পারি, সেটা হচ্ছে পাতা দেখে। তোমার কাছে কোনো পাতা দিলাম, সেই পাতাটাতে তুমি যদি দেখো নর্মাল বিভিন্ন পাতা যেগুলো, এখানে এরকম দাগ, ঠিক আছে? এখানে এরকম জালিকাকার শিরাবিন্যাস, এরকম জালিকাকার শিরাবিন্যাস থাকলে সেটা কি হবে? রেটিকুলেট ভের্নেশন যদি থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদ, সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। আলাদা করে মনে রাখা যায় এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। বুঝতে পারছো? এই যে কচুতে ওরকম আছে, কিন্তু ওটা কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ না আর কি। হ্যাঁ, কিন্তু নর্মালি বেশিরভাগ যে পাতা সেগুলোতে হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস থাকলে দ্বিবীজপত্রী। আর যদি সমান্তরাল মনে করো ঘাস, ঠিক আছে, ঘাস, তো এইরকম যদি এই ঘাসগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো, ওটা কিন্তু ওর পাতাগুলো কিন্তু এমন না, ঘাসের পাতাগুলো কিন্তু এমন না। তো এটাকে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় এখানে, সেটা হলো একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে তোমাকে যদি একটা একবীজপত্রী উদ্ভিদ দেই, তাহলে দুটো জিনিস দেখে চিনতে পারো। একটা হচ্ছে মূল দেখে, আমরা বললাম গাছে যদি প্রধান মূল থাকে তাহলে দ্বিবীজপত্রী, আর গাছে যদি গুচ্ছমূল থাকে তাহলে হচ্ছে একবীজপত্রী। আরেকটা বললাম তুমি চিনতে পারবা হচ্ছে মানে পাতা দেখে, পাতায় যদি জালিকাকার শিরাবিন্যাস থাকে তাহলে হচ্ছে দ্বিবীজপত্রী, পাতায় যদি সমান্তরাল শিরাবিন্যাস থাকে তাহলে হচ্ছে একবীজপত্রী, তাই না? সিম্পল কিন্তু। আচ্ছা, এরপরে দেখো, চলে আসো। এরপরে গাছের দেখো, আমরা ফার্স্টে গাছের স্বভাব পড়লাম, গাছের মূল পড়লাম, গাছের কাণ্ড পড়লাম, গাছের পাতাও পড়লাম। এরপর গাছের আর বাকি আছে কি? গাছের হলো ফুল বাকি আছে, তাই না? তো আমার অ্যান্সারটা কি তোমরা দিয়েছো? হ্যাঁ, আর্কিগোনিয়াম আদি বৈশিষ্ট্য, তাসলিমা খাতুন লিখছে। হ্যাঁ, আর্কিগোনিয়াম হচ্ছে আদি বৈশিষ্ট্য, আর লিফ এসকার যেটা, এটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য। তোমাদের কি মনে আছে যে অযৌন জনন যেটা, ঠিক আছে, সাইকাসের অযৌন জনন যেটা মুকুল, এই মুকুল সৃষ্টি হয় কোন সময় বলো তো? কোন মাসে মুকুল সৃষ্টি হয়? লিখে দেখো তো, কোন মাসে মুকুল সৃষ্টি হয়? খেয়াল করে দেখো। এরপর আমরা টপিক্সে চলে আসি, সেটা হচ্ছে এরপর আমরা ফুল পড়বো। তো ফুলের ক্ষেত্রে ফুলের দেখো একটা গুরুত্বপূর্ণ হিসাব আছে, সেটা হচ্ছে মনে করো ফার্স্টে দেখো ফুলটা কীভাবে সাজানো, তাই পুষ্পমঞ্জরি। তাহলে পুষ্পমঞ্জরি একটা ভাগ করতেছে রেসিমোস আর একটা হচ্ছে সাইমোস। রেসিমোস এবং সাইমোস দিয়ে এটা বোঝাতে হচ্ছে, দেখো একটা রজনীগন্ধা ফুল যদি তোমাকে দিই, স্টিকের উপরে দেখবা কিছু কিছু ফুল এমন আছে দেখে মনে হবে যে পুষ্টি পাইলে মনে হয় এখনও বড় হবে। তাহলে এই যে ফুলগুলা অনিয়ত বর্ধনশীল, এই ফুলগুলোকে আমরা বলবো রেসিমোস। আর একটা ডালে একটাই ফুল আছে, শুধু এমনভাবে ফুটে আছে, সেটা হচ্ছে সেইগুলো হচ্ছে নিয়ত বর্ধনশীল। এখন খেয়াল করে দেখো, রেসিমোস, এগুলোর মধ্যে আমরা মেইনলি উদাহরণ মনে রাখবো রেসিম, আমরা রেস দিয়ে মনে রাখতে পারি সরিষা, স্পাইক, রজনীগন্ধার কথা বলছিলাম, রজনীগন্ধা, স্পাইকলেট শুধু মনে রাখবো পোয়েসি, পোয়েসি গোত্রের ধান, গম, ঘাস যা আসবে সেগুলো উদাহরণ। আর ক্যাপিচুলাম গাধা, সূর্যমুখী, সূর্যের গায়ে ক্যাপ, আমরা এভাবে পড়তে পারি, সূর্যের গায়ে ক্যাপ, ক্যাপিচুলামের উদাহরণ গাধা, সূর্যমুখী, বা তোমরা যে যে নিমোনিক্স দিয়ে পড়ছো সেটা মনে রাখবা। কিন্তু কথা হচ্ছে, খেয়াল করে দেখো তো, তুমি কি জিনিসটা বুঝতে পারছো? ওই যে কদম ফুল যেটা না, কদম ফুল যদি একটা এমনভাবে দিই, ওর মধ্যে যে ওই টোটালটা কিন্তু একটা ফুল না, ওর মধ্যে ছোট্ট 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 যা যা আছে ওইগুলো কিন্তু এক একটা ফুল। একটা গাঁদা ফুল তোমাকে যদি দিই এমনভাবে, তাহলে গাঁদা ফুল কিন্তু টোটাল মিলে একটা ফুল না, ওর ভিতরে যে
প্রত্যেকটা একটা একটা ছোট ছোট অংশ আছে, এইগুলা কিন্তু এক একটা ফুল, মানে প্রত্যেকটা এক একটা ফুল, এটাই কিন্তু তার প্রমাণ। বুঝতে পারছো কথাটা? তাহলে ক্যাপিচুলাম, এই গাঁদা, সূর্যমুখী, এটা কিন্তু একটা পুষ্পমঞ্জরি। বুঝতে পারছো? পুষ্পমঞ্জরি, এই কথাটুকু মনে রাখবো। আর সাইমস্ত বাকিটা জবা, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। এখন চলে আসি পরবর্তী উদাহরণ। ফুলের ক্ষেত্রে তো পড়লাম ফুলটা কেমন ভাবে আসে সেটা পড়লাম। এবার দেখো ফুলের মেইন যে স্তবকগুলো থাকে, মেইন স্তবকগুলো কি কি? ফুলের বৃতি থাকে, তাই তো? ফুলের বৃতি, ইংলিশ নাম কি ফুলের বৃতির? ইংলিশ নাম হচ্ছে ক্যালিক্স। ফুলের ইংলিশ নাম কি? ক্যালিক্স, ক্যালিক্স, তাই তো? তারপরে কি থাকে? ফুলের পাপড়ি থাকে, দল, এটার নাম কি? করোলা, ঠিক আছে? তারপরে থাকে কি? পুংস্তবক, ইংলিশ কি? অ্যান্ড্রোসিয়াম্বায়া আর কি। আর স্ত্রী স্তবক, স্ত্রী স্তবকের উদাহরণ কি? মানে গাইনি পরাসিয়াম্বায়া, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, তাহলে জিনিসটা হচ্ছে বৃতি। তাহলে খেয়াল করে দেখো, ক্যালিক্স, দল হলো করোলা, পুংস্তবক হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, স্ত্রী স্তবক হচ্ছে গাইনিসিয়াম। এখন এই জিনিসগুলা তোমার পড়তে হবে কি? পড়তে হবে একটা ফুলে তো একটাই বৃতি থাকে না বা একটাই পাপড়ি থাকে না, তাই তো? সেইগুলার প্রত্যেকটা সদস্যের নাম, তাই তো? তাহলে খেয়াল করে দেখো, বৃতির প্রত্যেকটা সদস্যকে কি বলি? সেপাল। দলের প্রত্যেকটা সদস্যকে কি বলি? পেটাল, ঠিক আছে? পুংস্তবকের যে মানে অ্যান্ড্রোসিয়ামের প্রত্যেকটা সদস্যকে কি বলা হয়? স্টামেন, স্ট্যামেন। এবং গাইনিসিয়ামের প্রত্যেকটা সদস্যকে বলা হয় কার্পল। এই কথাটা পড়তে হবে। তাহলে একটা হচ্ছে সেপাল, পাপড়ি বা দল যেটা বলি, পাপড়ি হলো পেটাল, পাপড়ি পেটাল, ঠিক আছে? পুংস্তবক হচ্ছে স্টামেন, আর হচ্ছে গাইনিসিয়াম হচ্ছে কার্পল। এখন অনেক উদ্ভিদ আছে যেগুলাতে মানে তোমার যে দল এবং হচ্ছে বৃতি, এই দুটাকে আলাদা করে চেনা যায় না। সেটা কালারে হইতে পারে, সেটা হইতে পারে তোমার আকার আকৃতিতে। তো এগুলো চেনা যায় না যখন, তাদেরকে আলাদাভাবে যখন একই মানে আলাদাভাবে চেনা যাচ্ছে না, ঠিক আছে, তাদেরকে আমরা আইডেন্টিফিকেশন না করতে পারলে তখন থেকে একই রকম যদি দেখায়, দুইজনকে একই সাথে বলতেছি হলো পেরিয়ান্থ বা পুষ্পপুট, পেরিয়ান্থ বা পুষ্পপুট। এই পুষ্পপুট টর বেশি প্রভাব আছে না, এই ধরনের টেপাল। দেখো এটা ঝামেলা হয় এই দুইটা নিয়ে, পাপড়ি পেটাল আর পুষ্পপুট টেপাল, পুষ্পপুট টেপাল, কথাটা মনে থাকবে? পাপড়ি পেটাল, পুষ্পপুট টেপাল, এই কথাটা মনে রাখবো। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। এবং দেখো একটা উদাহরণ দেওয়া আছে, পেঁয়াজে পুষ্পপুট পাওয়া যায়, পেঁয়াজে প, পুষ্পপুটে প, মনে রাখবে এটা। এখন ফুলের তো আমরা মানে কোথায় কি প্রত্যেকটা সদস্য এটা আমরা জেনে ফেললাম, তাই না? তোমাদের কি মনে আছে? ঠিক আছে, গুড। বৃষ্টিমণ্ডল বলতেছে পেটাল, সেপাল, তাসলিমা খাতুন, গুড, থ্যাংক ইউ। চলে আসি এখন আমাদের নেক্সট পড়া। তোমাদের কি মনে আছে? একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো, যে বাল্বের উদাহরণ কি ছিল? বাল্বের উদাহরণ কি ছিল? আর রানারের উদাহরণ কি ছিল? বাল্বের উদাহরণ কি ছিল? রানারের উদাহরণ কি ছিল? এটুকু একটু বলার চেষ্টা করো তো। দেন আমরা এখন আসি পরাগধানীতে। পরাগধানীর মধ্যে তিনটা কথা খুবই ভালোভাবে পড়বা। একটা হচ্ছে সর্বমুখ পরাগধানী, বৃক্কাকার, দললগ্ন। ধানের পরাগধানী, তোমরা যে পোয়েসি পড়তেছো, পোয়েসি কি? সর্বমুখ পরাগধানী। ওর বৈশিষ্ট্য কিন্তু পাস করেছে তো এই দুটা জিনিস দিয়ে, মালভেসি আর পোয়েসির বৈশিষ্ট্য, এটা তো তোমাদের জানা, তাই না? তাহলে ধানের ক্ষেত্রে হলো মানে জিনিসটা সর্বমুখ, বৃক্কাকার, কিডনি আকৃতির হলো জবার পরাগধানী। আর ধুতুরার বেগুন হচ্ছে দললগ্ন, দললগ্ন পরাগধানী। এখন কিছুক্ষণ আগে তো আমরা মনে করো দল, পাপড়ি এগুলো পড়লাম, ওইগুলো কেমন ভাবে আছে সেটার উপর ভিত্তি করতে মানে ওইটা কেমন ভাবে আছে ফুলে, সেটাকেই বলা হয় কিন্তু এস্টিভেশন, সেটাকে আমরা বলি হচ্ছে এস্টিভেশন। তাহলে ফার্স্টের দিক থেকে এস্টিভেশনের এই উদাহরণগুলা এবং পরবর্তীতে অম্রা বিন্যাস, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, খুবই এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে ফার্স্টের দিক থেকে পড়তে পারি ওপেনে হচ্ছে মুক্ত গড়, আমরা মনে রাখতে পারি মুক্ত গড় মানে গন্ধরাজ, রতে রেরি, মুক্ত গড়, ঠিক আছে? মুক্ত, গন্ধরাজ আছে রেরি। খেয়াল করে দেখো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ ঝামেলা যেটা হয় জবা ফুল, এই জবা ফুল নিয়ে আমাদের জানতে হবে। জবা ফুলে তো তোমরা তো ছবি আঁকাইছো, তাই না? তো ওই যে পুষ্প প্রতীক আঁকাইতাম, মনে আছে কিনা? তো জবা ফুলের একদম বাইরে কি আঁকাইতাম আমরা? উপবৃতি। এই যে মনে নেই যে মাঝখানে একটা তোমার থাকতো, মাতৃ অক্ষ থাকতো, আর চারিপাশে আমরা উপবৃতি আঁকাইতাম। তো উপবৃতি যখন আঁকাইছি তখন কিন্তু কোনোটার সাথে কোনোটা টাচ ছিল না,
তাহলে জবা ফুলের যখন উপবৃতি বলবে তখন কিন্তু মুক্ত, কিন্তু জবা ফুলের যখন হলো বৃতি বলবে, যখন তোমরা বৃতি এর পরের লাইনে আঁকাইতাম কি বৃতি, এর পরের লাইনে আঁকাইতাম হচ্ছে বৃতি। বৃতি যদি বলি তাহলে বৃতির ক্ষেত্রে কিন্তু কি ছিল বলো তো, মনে আছে কিনা, যে প্রান্ত স্পর্শী, বৃতি হলো প্রান্ত স্পর্শী, সেটা হচ্ছে ভালভেট। তাহলে জবা ফুলের যদি উপবৃতি বলে তাহলে হলো মুক্ত, জবা ফুলের যদি আমরা ভালভেট বা প্রান্তস্পর্শী বলি তাহলে সেটা হচ্ছে মানে জবা ফুলের বৃতির কথা যদি বলি তাহলে হলো ভালভেট বা প্রান্তস্পর্শী, উপবৃতি বলে মুক্ত। আর জবা ফুলের যদি পাপড়ি বলি বা দলমণ্ডল সেটা হবে টুইস্টেড, মানে এক মাথা ভিতরে এক মাথা বাইরে, টুইস্টেড, এক মাথা ভিতরে এক মাথা বাইরে, টুইস্টেড। মনে থাকবে কথাটা। তাহলে জবা ফুল নিয়ে যে হিসাবটা, শুধু যদি একটা উদাহরণে মনে করো তোমার কোশ্চেন দিয়েছে নিচের কোনটি টুইস্টেড, শুধু উদাহরণ জবা, আর এক জায়গায় মনে করো করবি দেয়া আছে, তো স্পেসিফিক কথাটা জবার হিসাবটা কিন্তু জবার দলমণ্ডলটা হবে হলো টুইস্টেড, আর জবার উপবৃতি হবে মুক্ত, আর জবার বৃতিটা হবে হচ্ছে প্রান্তস্পর্শ। এই কথাটা কি বুঝতে পারছো কথাটা? জবার হিসাবটা কিন্তু স্পেশাল। হ্যাঁ, স্বপ্ন লোকের রাজকন্যা, সে অ্যান্সার দিয়েছে রানার তাসলিমা খাতুন। রুহি অ্যান্সার দিয়েছে তন্নি রহমান, থ্যাংক ইউ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। এরপরে খেয়াল করে দেখো, তাহলে এইগুলো আমরা একটু পড়লাম। আর ভালভেটের ক্ষেত্রে আমরা আর একটা কথা পড়তে পারি, যেটা হচ্ছে আজব ভালো। আমরা মনে রাখতে পারি আজব ভালো, আদি হলো আকন্দ, জতে হচ্ছে জবা, বতে বাবলা। বললাম আজব ভালো, আজব ভালো, আজব ভালো মানে ভালভেট, ঠিক আছে, আজব ভালো, এটা মনে রাখতে পারি। চলে যাই পরবর্তীতে, খেয়াল করে দেখো। এরপরে আমরা মনে রাখবো ইমার কাকা, ইমার দিয়ে হলো ইমব্রিকেট, তাই না, ইমার দিয়ে হলো ইমব্রিকেট। কাকা মানে কৃষ্ণচূড়া কালকাসুন্দা, কৃষ্ণচূড়া। ইমার কাকা হলো লাঠিতে পিটাচ্ছে আর কি, হ্যাঁ, ইমার কাকা লাঠিতে পিটাচ্ছে আর কি, এই জন্য বাদল লাঠিও আছে ওখানে। কৃষ্ণচূড়া কালকাসুন্দা। কুইকানসিয়াল, কুইকানসিয়াল কুইন, ঠিক আছে, কুইন। সাপ, সরিষা পেয়ারা, সরিষা পেয়ারা মুখস্থ করতে হবে। তোমার বৈজ্ঞানিক নাম না তো পড়তে পারো তুমি, কিন্তু বাকি অংশটুকু তুমি শর্ট টেকনিক দিয়ে হোক এমনি মনে থাকুক তোমার, তুমি মনে রাখতে হবে। ভেক্সিলারিতে কি মনে রাখি আমরা? ভীম সিম, ভীম সিম মানে ভেক্সিলারি, যে মটরশুঁটি আর সিম কয়েক জায়গায় আছে কিন্তু, হ্যাঁ, ভেক্সিলারি, ভেক্সিলারিতে মটরশুঁটি সিম, ভীম সিম, এগুলো আমরা মনে রাখবো। বললাম তো দুইটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তোমার এস্টিভেশন আর একটা হচ্ছে এই যে প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন তোমরা সবাই কমেন্ট করতে থাকো এইগুলা, কারণ তুমি যখন কমেন্ট করছো এটা লিখতেছো, ওইটা নিয়ে যে তোমার টাইম ব্যয় হচ্ছে, এটা কিন্তু একেবারে লস প্রজেক্ট না। তুমি ওইটা যদি মানে যেগুলো আমরা বলছি না বারবার দেখে দেখেও লিখে ফেলতে পারো, তোমার এটা কিন্তু মুখস্থ হয়ে গেল। মেন কথা হচ্ছে ওইটা নিয়ে যদি তুমি লিখছো, বানান লিখছো, ওটা দিয়ে তোমার ভুল হচ্ছে, এইটা দেখতে দেখতে তোমার কিন্তু শেখা হয়ে যায়। খেয়াল করে দেখো অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। প্লাসেন্টেশনের ভিতরে আমরা মনে রাখবো যে মর্জিনা মাসির কথা, মটরশুঁটি এবং সিম। ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল মনে রাখি কেমনে, সেই আমরা মজা করে মনে রাখি না, যে ফ্রিতে মুতুন, ফ্রিতে মুতুন মানে মুক্ত মধ্য, ফ্রিতে মুক্ত মধ্য, তুত আর নুনিয়া শাক, ফ্রিতে মুতুন, এভাবে মনে রাখি না। বেজাল, বেজালটা কীভাবে মনে রাখতে হয়? সূত্রধর, সূত্রধর, ঠিক আছে, বেজাল মনে রাখি কীভাবে? সূত্রধর। সূত্রধর কি? যে সূর্যমুখী ধান ত্রিধারা, সূর্যমুখী ধান ত্রিধারা, এটা হলো সূত্রধর, বেজাল সূত্রধর। দেন হচ্ছে দেখো অক্ষীয়, তাহলে অক্ষীয়র ভিতরে জবা আমাদের পরিচিত জিনিস, এক্সাইল। এপিকাল শীর্ষ, শীর্ষক কি? ধলা, ধনিয়া আর লাল পাতা, ধলা, ধনিয়া আর লাল পাতা, তাই না, ধনিয়া লাল শাক আর কি, লাল পাতা। তারপরে সুপারফিশিয়াল দিয়ে কীভাবে মনে রাখি? সুপার শপ, সুপারফিশিয়াল কীভাবে মনে রাখি? সুপার শপ, তাই না, তাহলে সুপার শপ। ধনিয়া, তাহলে বললাম কি শীর্ষক, শীর্ষকের উদাহরণ কি? ধনিয়া লাল পাতা। সুপারফিশিয়াল মনে রাখি কিভাবে? সুপারফিশিয়াল হচ্ছে সুপার শপ মানে শাপলা পদ্ম, সুপার শপ। দেখে দেখে লিখো, দরকার হয় একবার বারবার বলতেছি তুমিও বলো, সাথে সাথে লিখতে থাকো। প্যারাইটাল বহু প্রান্তীয়, বহু লাশ, আমরা বললি বহু লাশ, লাউ আর শশা, বহু লাশ, প্যারাইটাল। তাহলে খেয়াল করে দেখো এই উদাহরণগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মুখস্থ করতেই হবে। তাহলে আমরা কয়েকটা জিনিস দিয়ে মনে রাখলাম। ফার্স্টে হচ্ছে মর্জিনা মাসি মানে মটরশুঁটি সিম। খেয়াল করে দেখো আমরা কি কি পড়লাম? মর্জিনা মাসি, মটরশুঁটি আর সিম,
মাসি মটরশুঁটি আর সিম। ফ্রিতে মুতুন মুক্তমধ্য তুত আর নুনিয়া শাক। বেজাল সূত্রধর দিয়ে বললাম, সূর্যমুখী ধান ত্রিধারা। দেন হচ্ছে অক্ষীয় হচ্ছে জবা। শীর্ষকের ভিতরে বললাম ধনিয়া এবং লাল পাতা, তাই না? দেন হচ্ছে সুপার শপ বললাম শাপলা এবং পদ্ম, তাই তো? দেন হচ্ছে প্যারাইটাল হলো, ঠিক আছে, বহুলাস, আমরা এভাবে বললাম। এখন চলে আসো ফুলের ক্ষেত্রে। এরপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে স স বউ, ঠিক আছে, স স বউ এর উদাহরণ হচ্ছে কোনটা? জবা। স স বউ এর উদাহরণ হচ্ছে কোনটা? জবা, তাই না? সতে হলো সমাঙ্গ, সতে হলো সম্পূর্ণ, তাই তো? সতে সম্পূর্ণ। ব দিয়ে হলো বহু প্রতিসম, বহু প্রতিসম, ঠিক আছে? স দিয়ে হলো সমাঙ্গ, স দিয়ে সম্পূর্ণ, ব দিয়ে বহু প্রতিসম এবং রস্য দিয়ে হলো উভলিঙ্গ। এই সবগুলোর উদাহরণ কি হবে? ঠিক আছে, সবগুলোর উদাহরণ হবে জবা, সবগুলোর উদাহরণ হবে জবা। এখন তুমি যদি শুধু সমাঙ্গ পড়ে বসে থাকবে না, ঠিক আছে, তোমার কিন্তু এই অসমাঙ্গও পড়তে হবে একটু। মটরশুঁটি, মটর, ঠিক আছে। আর এক প্রতিসময়ের উদাহরণ, এক প্রতিসময়ের উদাহরণ অসীম, মনে রাখতে পারো। এক অসীম, অসীম মানে হচ্ছে অপরাজিতা, সিম, মটর। এক অপরাজিতা, সিম, মটর। আর অপ্রতিসম পড়বো, অপ্রতিসম হলো কলাবতী, অপ্রতিসম হলো কলাবতী। অসম্পূর্ণ পুষ্প, দেখো অসম্পূর্ণ কাকেই বলি? মেন কথা হলো অসম্পূর্ণ বলি যার হচ্ছে তোমার হলো টোটাল সবকটা স্তবকই থাকবে। এই যে কুমড়া, এর কিন্তু হচ্ছে তোমার মানে এর কিন্তু হলো এক, মানে এটা হয় পুংস্তবক থাকতে হবে, মানে এটা পুরুষ ফুল, না হলে স্ত্রী ফুল, এরকম হয়। মানে একই সাথে যেহেতু উভলিঙ্গ না, এটা কিন্তু অবশ্যই অসম্পূর্ণ। কুমড়া, কুমড়া কিন্তু হচ্ছে হয় পুরুষ ফুল থাকতে হবে, না হলে স্ত্রী ফুল, এরকম হয়। তো এই কারণে এমনি অসম্পূর্ণ। বুঝতে পারছো কথাটা? তাহলে আমরা এভাবে মনে রাখবো, শশা বউ মানে শশা বউয়ের উদাহরণ হবে জবা, এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এক প্রতিসম অপরাজিতা, অসীম মনে রাখলাম। দেন হচ্ছে অপ্রতিসম হলো কলাবতী, অসম্মঙ্গ হচ্ছে মটর। মনে থাকবে কথাটা? এরপরে চলে যাও, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ একটা বক্স খেয়াল করে দেখো। এটার ক্ষেত্রে মেন কথা দেখো, এটা একটা জিনিসের দেখো উদাহরণ তো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু একটা জিনিসের কয়েকটা নাম, ঝামেলা হয়েছে এইখানে। খেয়াল করে দেখো, আমরা এভাবে পড়বো, দেখো গর্ভপাত পুষ্প, গর্ভকটি, গর্ভশিষ্য, এ পর্যন্ত ঠিক ছিল। আবার নাম দিয়েছে হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস। আবার নাম দিয়েছে অধিগর্ভ, অর্ধ অধিগর্ভ, অধগর্ভ। এরপরে যে উদাহরণ মুখস্থ করতে হবে, তাহলে আগে তো তাদের নাম শিখতে হবে। নামের ক্ষেত্রে এভাবে পড়বা জিনিসটা যে পাদকটি শীর্ষ, পাদকটি শীর্ষ মানে নিজে নিজে ছন্দ বানাবা পরপর। পাদকটি শীর্ষ, হাইপো পেরি এপি, পাদকটি শীর্ষ, হাইপো পেরি এপি। তারপরে অধি, অর্ধ অধি আর অধ, অধি, অর্ধ অধি আর অধ, ঠিক আছে, এটা পড়বো। তাহলে পাদকটি শীর্ষ, হাইপো পেরি এপি, অধি, অর্ধ অধি, অধ, ঠিক আছে। এটার নেক্সট পড়তে হবে, যেমন এটাতে আমরা মনে রাখতে পারি হলো যশোধা, ধান সরিষা জবা। যশোধা মনে রাখতে পারি, ধান সরিষা জবা, ঠিক আছে। যশোধা হচ্ছে ধান সরিষা জবা, ঠিক আছে, এটা মনে রাখতে পারি। দেন খেয়াল করে দেখো, তাহলে এইগুলো কিন্তু আমরা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে পারি। দেখো গর্ভকটি, এরপরে তুমি পড়ো গোলাপ আর সিম, গোলাপ, সিম, মটর। আমরা কিন্তু এই অসীম বিভিন্ন জায়গায় দেখবো অসীম যেটা বললাম, অপরাজিতা, সিম, মটর। এখানে যেমন আবার একটা গোলাপ অ্যাড হয়েছে, ঠিক আছে, অসীম দিয়ে মনে রাখতে পারি। এটা হচ্ছে দেখো তো অর্ধ অধিগর্ভ। আর অধগর্ভের ক্ষেত্রে কুমড়া আর পেয়ারা ফুল, এটা মনে রাখলে হবে, কুমড়া আর পেয়ারা, কূপ দিয়ে মনে রাখতে পারি, কুমড়া এবং পেয়ারা ফুল। তাহলে টোটাল ফুলের বিষয় পড়লাম। দেখো খেয়াল করে দেখো, তাহলে আমরা কিন্তু ফার্স্টের দিক থেকে আবৃতবীজী উদ্ভিদ যখন পড়বা, তার একইভাবে মূল, তারপরে তার পড়তে হচ্ছে তার কাণ্ড, কাণ্ডর পরে তার পড়তে হচ্ছে কাণ্ড, তারপরে তোমার আমরা পড়লাম হচ্ছে গাছের হচ্ছে পাতা, পাতার ভিতরে যেগুলো দেখছি, ঠিক আছে, এবং পাতার ভিতরে তারপরে তোমার কিন্তু ফুল নিয়ে আমরা পড়লাম, ফুলের কিন্তু বিভিন্ন ভাগটা আমরা দেখলাম, তাই না? এই জিনিসগুলো কিন্তু আছে। কারেন্ট বড্ড আসে যায়, এরকম একটা অবস্থা, কারেন্ট আসতেছে যাচ্ছে, আমরা বন্ধ হচ্ছি। আবার তন্নির রহমান জিজ্ঞাসা করছে, ভাইয়া বৈজ্ঞানিক নাম পড়া লাগবে কিনা? ভাইয়া বিশ্বাস করো, তোমার বৈজ্ঞানিক নাম অত কষ্ট করে পড়তে হবে না, ঠিক আছে। এই বৈজ্ঞানিক নাম পড়া ঝামেলা। আবার কারেন্ট অফ হয়ে গেছে, মানে ক্লাস দিচ্ছে, একবার অন করতেছি আবার অফ করতেছি, এবং এই কারণে আজকে ক্লাস শুরু করতেও দেরি হয়েছে। মানে আমাদের খুলনাতে যা হয়েছে, দুটো জিনিস খুবই সমস্যা খুলনাতে। একটা হচ্ছে জ্যাম, তুমি বাইরে বেরোলে বুঝতে পারবা, আর একটা হচ্ছে এই কারেন্ট, বর্তমানে খুব বড় ঝামেলা। চলে আসি আমরা পরবর্তীতে। তো যেটা বলতেছিলাম
আপু তোমার হচ্ছে বৈজ্ঞানিক নাম এখানে পড়া লাগবে না, ঠিক আছে? বৈজ্ঞানিক নাম পড়া লাগবে না, তুমি উদাহরণ মনে রাখতেছো, এইটাই অনেক। বাপু কতগুলো উদাহরণ পড়তেছো বলো তো, এই কি মানছে পড়ে কতি, কতগুলো উদাহরণ মনে রাখতেছো তুমি? চলে আসো আমরা পরবর্তীগুলোতে চলে যাই, খুব দ্রুত আমরা একটু রিভিশন দিয়ে ফেলি। দেখো এরপরে হচ্ছে ফল। ফলের ভিতরে তুমি সব পড়ে পারবা না, তুমি পড়বা হলো অপরকৃত ফল। অপরকৃত ফলের ভিতরে দেখো এইগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? তাহলে গর্ভাশয় ব্যতীত, মানে নর্মালি তো গর্ভাশয় দিয়েই ফল তৈরি হয়, তাহলে গর্ভাশয় ব্যতীত অন্যান্য অংশ দিয়ে ফল তৈরি হচ্ছে, তো সেটার নাম তুমি জানবা না? সেটা অবশ্যই জানবা তুমি। তাহলে আনারস, আপেল, চালতা, ডুমুর, কাঁঠাল। এই কাঁঠাল আর আনারস বাবজি বিভিন্ন জায়গায় আছে। যেমন তুমি খেয়াল করে দেখো, তুমি যদি আসো যে সরোসিস, ঠিক আছে, সরোসিস, তাহলে কি হবে? কাঁঠাল এবং আনারস। তারপরে তোমার যদি বলা হয় যে যৌগিক ফল কোনটা, যৌগিক ফল, এই দেখো যৌগিক ফল, এখানেও কি চলে আসছে? কাঁঠাল এবং আনারস। তাহলে কাঁঠাল আনারস অনেক জায়গায় আছে, এটা তুমি মনে রাখো যে অপরকৃত ফল, যৌগিক ফল এবং সরোসিস। বোঝা গেল কথাটা? এখন খেয়াল করে দেখো, এরপরে পড়বা হলো গুচ্ছিত ফল। যে তোমরা স্ট্রবেরি খেতে পছন্দ করো না, তাই এটা জানতে হবে তোমাদের, এই জন্যে। তারপরে ক্যারিওপসিস। ক্যারিওপসিস কি? আমরা ক্যারিওপসিস মনে রাখবো পোয়েসি, পোয়েসি গোত্রে যা যা থাকবে, তাই তো? ক্যারিওপসিস মনে রাখবো পোয়েসি। আচ্ছা, আর এরপরে আমরা মনে রাখবো ওই যে সেই বিখ্যাত গান, হয় দিস কলাবেরি কলাবেরি, মানে কলা টমেটো, এটা হচ্ছে কলা টমেটো হলো বেরি, কলা টমেটো এটা কি হবে? বেরি, তাই না? সাইজোকার্প, সাইজোকার্পের উদাহরণ মনে রাখবে, শুধু ধনিয়া যেটা আমরা খাই সেটা সাইজোকার্পের উদাহরণ। কিন্তু কথা হচ্ছে দেখো, এখানে শুধু ওইটা পড়লেই হবে না, শুষ্ক অবিদারী ফল, মানে শুকাই গেলে যেটা, যে ফলটা ফেটে যায় না সহজে নিজে নিজে, সেটা হবে শুষ্ক অবিদারী ফল, সেটা সাইজোকার্প। কিন্তু শুষ্ক বিদারী ফল বললে, বিদারী ফল মানে ফেটে যাচ্ছে, ঠিক আছে? শুষ্ক বিদারী ফল, তো শুষ্ক বিদারী ফল দেখো ক্যাপসিউল, তার উদাহরণ দিয়েছে ক্যাপসিউল। এই কয়েকটা কথা মনে রাখবা, শুষ্ক বিদারী, শুষ্ক অবিদারী, কথা বোঝা গেল? দেন খেয়াল করে দেখো, এখানে আমরা দুটো পড়বো, আরেকটা সেটা হচ্ছে পেঁপো। দেখো কুমড়া এবং শশা, পেঁপো, এগুলো নতুন বইতে, পুরাতন যাদের বই আছে তাদের আবার মানে আরেকটু কয়েক ভার্সান পুরানো হলে এগুলো আর পাবাই না টোটালি, নতুন বইতে কয়েকটা অ্যাড করা। একটা হচ্ছে পেঁপো, হেসপোরিডিয়াম, হেসপোরিডিয়াম আর ড্রুপ, তাই তো? এই হেসপোরিডিয়াম মনে রাখবা সকল লেবুগুলা আর কি, সরস অবিদারী ফল। অবিদারী মানে ফেটে যায় না, তুমি কোনো সময় দেখছো লেবু পয়সা গেছে তারপরও ফেটে গেছে? তো ফেটে যায় না, তাহলে জন্য জিনিসটা হলো হেসপোরিডিয়াম হলো কমলা লেবু, লেবু মানে লেবুর গ্রুপ সব হলো হেসপোরিডিয়াম। সিম্পল কথা বললাম, তাহলে তোমার পড়তে হবে অপরকৃত ফল, যৌগিক ফল, মানে তারপর সরোসিস। এবার বললাম হেসপোরিডিয়াম, ড্রুপ, এগুলো দেখবা, সাইজোকার্প, ক্যাপসিউল, গুচ্ছিত ফল এবং ক্যারিওপসিস। আর ওই কলাবেরি মনে রাখবা আর কি, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর আমরা বললাম এই যে মানে কাঁঠাল আর আনারস 3 জায়গায় আছে কিন্তু, ঠিক আছে? কাঁঠাল আনারস 3 জায়গায় আছে, মনে রাখবা, ঠিক আছে? একটা হচ্ছে যৌগিক ফল, তারপরে হচ্ছে যৌগিক ফলে পড়লাম, সরোসিসে পড়লাম, এবং সাথে হচ্ছে অপরকৃত ফলের মধ্যে পড়লাম। তাহলে এটাই গেল। চলে আসো আমরা এর পরেরগুলোতে চলে যাই। এইগুলোর থেকে বাকি পড়াটা তোমরা ইজিলি পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি জানো এমনি যে একবীজপত্রী উদ্ভিদের ডক্টর আর্থার ক্রনকুইস্ট টোটাল মানে আমরা যে আবৃত বীজ উদ্ভিদ আছে না, তাকে 2টা গ্রুপে ভাগ করছে, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। এবং একবীজপত্রী উদ্ভিদের মধ্যে সেই বিস্তারিত বর্ণনা পড়লাম। তোমরা এই শনাক্তকারী বৈশিষ্ট্য, যারা ভার্সিটি পরীক্ষা দিতে যাচ্ছ, আমরা একটু মেডিকেল পড়াচ্ছি, তার মধ্যে একটা কথা বলে দিই যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা তো 20 তারিখ, তো যারা ওটা দিবা আর কি, সহজ কথায় কিন্তু রিটেনও পড়তে হবে, তো একসাথেই পড়ে ফেলো, জিনিসটা একই কথা। তোমার এখানে রিটেন পড়ার জন্য 4টে বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে। কি কি? একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, ঢাকা ইউনিভার্সিটি বায়োলজিতে যে রিটেন আছে এটার জন্য। তাহলে একবীজপত্রীর যে শনাক্তকারী বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রীর শনাক্তকারী বৈশিষ্ট্য, আমরা কিন্তু বিস্তারিত জিনিসটা পড়ে ফেলছি, সেটাই জাস্ট একসাথে লেখা আছে, সে মূল, গুচ্ছ, মূল, পাতা, শিরাবিন্যাস, এগুলাই। আর পড়তে হবে মালবেসি এবং পয়েসির বৈশিষ্ট্য, এইগুলা না পড়ে কিন্তু যাওয়া যাবে না। এবং এইটা দিয়েই তো পাস করছো বেটা, এটা দিয়েই তো পাস করছো, তাই এটা মুখস্থ থাকবে না, এটা কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে সবাই, ঠিক আছে? এই পয়েসির বৈশিষ্ট্য দেখো, স্পাইকলেট, রেখাকার, সর্বমুখ, এগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি অলরেডি, তাই না? ক্যারিওপসিস, ফল। তুমি যেটা মনে রাখবা, এই কথাটা একটু পড়ো, সেটা হচ্ছে ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় পুষ্পপুট কে কি বলা হয়? মানে আমাদের যে ধানের মধ্যে এই যে পোয়েসি গোত্র, এদের ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় একটা পুষ্পপুট আছে, তাকে বলা হয় লোডিকিউল। কোশ্চেন হচ্ছে লোডিকিউল কয়টা? লোডিকিউল 2টা, লোডিকিউল হচ্ছে 2টা, এটা মনে রাখবা। গেল। এরপরে তোমার হচ্ছে
এর গুরুত্বপূর্ণ উদ্ভিদের মধ্যে আমরা যেটা মনে রাখবো, আমরা সবচেয়ে বেশি খাই সেটা কি? বাঁশ। প্রতিদিন খাই, দিন রাত সবসময় খাই। তো বাংলাদেশে আর বেশি খাওয়া হলো তোমরা প্রতিদিন পরীক্ষা দেওয়ার পর আর কি। তো সেটা হচ্ছে 28 প্রজাতির বাঁশ কিন্তু বাংলাদেশে জন্মে, কিন্তু তোমাদের ক্ষেত্রে বহু প্রকৃতির বাঁশ আছে আর কি। তো ধান, এগুলো বৈজ্ঞানিক নাম পড়ার কথা বলতেছিলাম না, বৈজ্ঞানিক নাম এইগুলার ক্ষেত্রে পড়বা, ঠিক আছে? বাঁশ তো বাম্বুস পারবা, অরাইজা স্যাটিভা, আখ স্যাকারাম অফিসিনারাম, বৈজ্ঞানিক নাম পড়লে এটার ক্ষেত্রে পড়ো। ওরে আখ মিষ্টি না, স্যাকারিন ভাব আছে একটা। ট্রিটিকাম অ্যাস্টিভাম। ভুট্টা হলো খালেদা জিয়া আর কি, জিয়া মে মাসের খালেদা জিয়া আর কি, এরকম আর কি। তো ভুট্টা হলো কর্নফ্লেক্স তৈরিতে ব্যবহৃত হয়। আর যদি তোমাকে বলা হয় মানে হরলিক্স কমপ্লান তৈরিতে কোনটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে জব, হর্ডিয়াম ভালগার জব, ঠিক আছে? আর দুর্বাঘাসের ক্ষেত্রে দেখো সাইনোডন ডাকটাইলন। রক্তপাত বন্ধ করতে কোনটা ব্যবহার করা হয়? দুর্বাঘাস, ঠিক আছে? সাইনোডন, এটা মনে রাখবো। তাহলে বৈজ্ঞানিক নাম যদি পড়ো এটার থেকে পড়বা। দেন আমরা মালবেসির বৈশিষ্ট্য পড়েই জীবনে বড় হইছো, এগুলো আমরা পড়ছি জাস্ট, সেই অক্ষীয় সাইজোকার্প এগুলো পড়তে হবে তোমাদের। বৈজ্ঞানিক নাম যদি পড়ো এটাই পড়বা। দেখো, খেয়াল করে দেখো, জবা তো জানোই, এটা সবাই পারো, যে হিবিস্কাস রোজা সাইনেন্সিস, অর্শ রোগের ভালো ওষুধ, আমাশয়ের ভালো ওষুধ। যাদের এই রোগগুলো আছে তারা আজকে থেকে জবা ফুল খাবা, কথা হচ্ছে সিম্পল। আমাশয় যাদের আছে তাদের। এখন চলে আসো ঢেঁড়স, বহুমূত্র রোগের উপকার, তাই তো? আর তুলা তো আমরা সার্জনরা ইউজ করবো, কাটাকাটি করার পরে রক্ত বেরোবে না, তো মুছবো না সে রক্তটা, সেটা এটা দিয়ে মুছবো আমরা। এখন বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে হবে কেমনে? আমরা যেটা বললাম, বৈজ্ঞানিক নাম পড়ার ক্ষেত্রে মনে রাখবা, সাপোজ ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম, তো মনে রাখবা ভাই একটা এরকম মানুষের মাথা খাইছিল, এবং সে মাথার দুটো কান, এই যে নাক, ঠিক আছে, এটা চোখ, এই যে নাক, আর গোপ দুটো আঁকাইছিল এরকম। ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে গেলে তোমার মনে রাখতে হবে এটা, গোপ দুটো আঁকাইছিল এরকম, এবং গোপটা কি কেমন দেখো তো, ঢেঁড়সের মতো। তা আমরা বলতেছি হচ্ছে অ্যাবেল, মানে আবাল মানুষ, আমরা বলি না, যার এরকম গোপ থাকবে তার কি বলবো আমরা, বাংলা ভাষায় বলো দিই, তার কি বলি আমরা, ঠিক আছে? এ লেখা পড়লে বুঝতে পারবা কি বলবা তারে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ দেখো, তাহলে ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম মনে রাখার জন্য মনে রাখবা ভাই এরকম জিনিস একটা আঁকাইছিল, ঠিক আছে? থোবড়া আঁকাইছিল একটা, এই থোবড়াখানায় বড় একটা ঢেঁড়সের মতো মোষ আছে, সেটাই বললাম। দেখো বৈজ্ঞানিক নামে লেখা আছে মোসাস, ঠিক আছে, মোসাস। দেন কার্পাসতুলা, এখন কার্পাসতুলা দিয়ে যদি তুমি সোফা সেটেড বানাও আর কি, সেখানে যে আরামায়েশ করে তুমি কি বানাইতে, সেটা গসিপ করতে পারবা না, আলোচনা করতে পারবা, সো গসিপিয়াম, ঠিক আছে? এখন মেস্তাপাটে হয়েছে কি, ও বেটার গোপ আছে, তা আমার ভালো লাগছে না, আমি বলছি তো সব দাড়ি ফেল, তার বিষয়টা এরকমই, এই যে দেখো সব দাড়ি মানে সব দাড়িতে ফেলাই দে, তাহলে এটা মনে রাখবা, হিবিস্কাস সব দাড়ি বোঝা গেল কথাটা। দেন দেখো পদ্ম তো ফুটবে কোথায়? পদ্ম ফুটবে হলো বিলে, তো বিলে না ফুটে হচ্ছে কি ওই স্থলে ফুটতেছে, তাহলে কি হয়েছে, মিউটেশন ঘটে গেছে না, ওর পরিবর্তন ঘটে গেছে, তাই সেটাই বলতেছি হিবিস্কাস মিউটাবিলস, তাই না? কেনাপ মেস্তাপাটে কেনাবাইনাস কথা লেখা আছে, কেনাবাইনাস কথা লেখা আছে, তাই তো? এটা মনে রাখবো। ইন্ডিয়ান টিউলিপ আর মরিচ ফুলকে বলা হয় লঙ্কা জবা, আর এই যে ইন্ডিয়ান টিউলিপ এটাকে বলা হয় পোর্সিয়া ট্রি, ঠিক আছে? এটাকে বলা হয় পোর্সিয়া ট্রি, বইতে আছে দেখবা, পোর্সিয়া ট্রি, এটাকে বলা হয় পোর্সিয়া ট্রি। ইন্ডিয়ান টিউলিপকে কি বলা হয়? পোর্সিয়া ট্রি। তাহলে ওভারঅল এইভাবে কিন্তু আমরা টোটাল জিনিসটা পড়ে ফেলতে পারবো। মালবেসি এবং বেসির বৈশিষ্ট্য মোটামুটি আমাদের পড়া শেষ। তাহলে